সিম্পল একটা যুক্তি আছে যে তরলের আয়তন প্রসারণটা কেমন হবে, খুব সিম্পল যুক্তি। একটা পাত্রে আমাদের তরলকে নিতে হবে, একটা পাত্র নিলাম, সেই পাত্রে কিছু পরিমাণ তরল রাখলাম, সেই পাত্রের মধ্যে আমরা কিছু পরিমাণ কি রেখেছি, তরল রেখেছি। তারপর কি করছি, এই পাত্রকে উত্তপ্ত করছি। এই তরলকে উত্তপ্ত যদি করি আমরা, তো সবার আগে যেটা সম্ভব, সবার আগে যেটা ঘটবে সেটা কি হবে, আগে কিন্তু পাত্রের প্রসারণটা হবে। তাই তরলের প্রসারণ বলতে আমরা অ্যাকচুয়ালি পাত্রের প্রসারণ এবং তরলের প্রসারণ দুটো নিয়ে আলোচনা করব। আর যখনই পাত্রের প্রসারণটা চলে আসে তখনই আমাদের আবার কঠিনের প্রসারণ চলে আসছে, যেটা আমরা আগেই পড়ে রেখেছি। তরলের পাত্রের প্রসারণ আলোচনা করতে গেলে সবার আগে আমাদের কিসে আলোচনা করতে হবে, কঠিনের প্রসারণ, যেটা আমরা ফার্স্ট ভিডিওতে করে রেখেছি, যেটা আমরা আগেই আলোচনা করে রেখেছি। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা দেখব যে তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারে আজকে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো কঠিনের প্রসারণ, কঠিন বা তরলের প্রসারণ। যেটা কঠিনের প্রসারণটা আমরা দেখলাম, কঠিনের আয়তন হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণটা। আজ আমরা দেখবো তরলের প্রসারণ কিভাবে হয়। আজ আমরা কি দেখবো, তরলের প্রসারণ। তরলের প্রসারণটা আজকে আমরা দেখবো। আগের দিন আমরা কঠিনের প্রসারণে সবকিছু দেখেছিলাম। কঠিনের তার একক কি, দৈর্ঘ্যের উপর নির্ভর করে কি, ক্ষেত্রের উপর তাদের সংজ্ঞা কি, তাদের মাত্রা কি, সবটাই আমরা আগের দিন দেখেছিলাম। যে কঠিনের ক্ষেত্রে প্রথম ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম, কঠিনের সমস্ত দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। আজ আমরা দেখবো তরলের প্রসারণটা কিভাবে হয়, তরলের প্রসারণটা কিসের উপর ডিপেন্ড করে, এবং বিস্তারিত জানবো আমরা তরলের প্রসারণের উপরে। তো আজকে আমাদের টপিক কি, তরলের প্রসারণ। তরলের প্রসারণ বেসিক্যালি দুটো প্রকার। তরলের প্রসারণ জিনিসটা কি বলছে, একটা পাত্রে যদি আমরা কিছু পরিমাণ তরল নিই, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা কিন্তু যদি আমরা তাপ দিতে থাকি, একটা পাত্রে কিছু তরল সেটা যদি আমরা তাপ দিতে থাকি বারবার, তাহলে কি হবে যে কিছুক্ষণ পর কিন্তু সেই তরলটা কিন্তু আয়তনে বেড়ে যায়, এর ফলে কি হবে, অ্যাকচুয়ালি এখানে যেটা ঘটছে আমরা এটাকে বলি তরলের প্রসারণ, ব্যাপারটা কেমন হচ্ছে, আমরা তরলের প্রসারণ বলতে বেসিক্যালি কি বুঝি, বা তরলের কি কি প্রসারণ হয়, তরলের কি দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ হয় কিনা। তরলের দৈর্ঘ্য বা যদি ক্ষেত্র প্রসারণের কথা আমরা বলি, তাহলে কিন্তু দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ হয় না, কারণ তরলের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। তরলের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন না থাকার জন্য, নির্দিষ্ট কোনো আকার বা আয়তন না থাকার জন্য, সেটা আয়তনটা থাকে, নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি হবে, এটা নির্দিষ্ট আকার বা আকৃতি না থাকার জন্য কিন্তু তরলের কি হয়, তরলের কিন্তু দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ হয় না। তরলের কি থাকে না, নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি থাকে না। আমরা সবাই জানি যে তরলের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই। তরলকে যে পাত্রে রাখা হয়, তরল সেই পাত্রের আকার বা আকৃতি ধারণ করে। ঠিক আছে, তরলকে আমরা যে পাত্রে রাখবো, তরল সেই পাত্রের আকার বা আকৃতি ধারণ করে। সেজন্য বলছি তরলে তো নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই। তাহলে তরলে কি করে আছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ কি করে থাকবে, নির্দিষ্ট আকার না থাকার জন্য দৈর্ঘ্য প্রসারণ সম্ভব না, নির্দিষ্ট আকৃতি না থাকার জন্য ক্ষেত্র প্রসারণটাও সম্ভব নয়। তাহলে তরলের কোন প্রসারণটা থাকে, তরলের আয়তন প্রসারণটা থাকে। তরলের আয়তন প্রসারণটা হয় কেন হয়, কারণ তরলের নির্দিষ্ট কি থাকে, আয়তন থাকে। তরলের আয়তন থাকার জন্য তরলের কি হয়, আয়তন থাকার জন্য আয়তন প্রসারণটা সম্ভব। আয়তনটা থাকার জন্য কি হয়, আয়তন প্রসারণটা সম্ভব। কেমন ভাবে হয় তাহলে আয়তন প্রসারণ, দেখুন খুব সিম্পল একটা যুক্তি আছে যে তরলের আয়তন প্রসারণটা কেমন হবে, খুব সিম্পল যুক্তি। একটা পাত্রে আমাদের তরলকে নিতে হবে, একটা পাত্র নিলাম, সেই পাত্রে কিছু পরিমাণ তরল রাখলাম, সেই পাত্রের মধ্যে আমরা কিছু পরিমাণ কি রেখেছি, তরল রেখেছি। তারপর কি করছি, এই পাত্রকে উত্তপ্ত করছি। এই তরলকে উত্তপ্ত যদি করি আমরা, তো সবার আগে যেটা সম্ভব, সবার আগে যেটা ঘটবে সেটা কি হবে, আগে কিন্তু পাত্রের প্রসারণটা হবে। তাই তরলের প্রসারণ বলতে আমরা অ্যাকচুয়ালি পাত্রের প্রসারণ এবং তরলের প্রসারণ দুটো নিয়ে আলোচনা করব। আর যখনই পাত্রের প্রসারণটা চলে আসে তখনই আমাদের আবার কঠিনের প্রসারণ চলে আসছে, যেটা আমরা আগেই পড়ে রেখেছি। তরলের পাত্রের প্রসারণ আলোচনা করতে গেলে সবার আগে আমাদের কিসে আলোচনা করতে হবে, কঠিনের প্রসারণ, যেটা আমরা ফার্স্ট ভিডিওতে করে রেখেছি, যেটা আমরা আগেই আলোচনা করে রেখেছি। এখন আমরা দেখবো তরলের যে প্রসারণ, বেসিক্যালি তরলের প্রসারণ তাহলে কি দেখলাম আমরা, দুটো হতে পারে। এক হচ্ছে তরলের যে প্রসারণটা হয়, বেসিক্যালি তরলের যে প্রসারণ, শুধুমাত্র তরলের যে প্রসারণটা, তাকে বলা হয় তরলের আপাত প্রসারণ। তাকে কি বলা হয়, তরলের আপাত প্রসারণ। আর 2 নম্বর কি, তরলের প্রকৃত প্রসারণ। কোনটারে কি বলে আমরা একটু পরে জানবো, তরলের প্রকৃত প্রসারণ। ঠিক আছে, তাহলে তরলের প্রসারণ বেসিক্যালি কি হয়, দুই প্রকার, তরলের প্রকৃত প্রসারণ আর তরলের প্রকৃত আপাত প্রসারণ। তাই প্রথমে আমরা আলোচনা করবো আপাত প্রসারণ জিনিসটা কি। তাহলে আমরা কি কি জানলাম, তাহলে আমরা জানলাম যে তরলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি না থাকার জন্য তরলের কি হয়, শুধুমাত্র দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ সম্ভব হয় না, শুধুমাত্র আয়তন প্রসারণ হয়।
তার কারণ তরলের শুধুমাত্র আয়তন আছে। তরলের শুধুমাত্র আয়তন থাকার জন্য তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ সম্ভব। এখন আমরা জানবো যে তরলের এই দুই প্রকার প্রসারণ দেখলাম, কারণ আমরা জানি তরলকে শুধুমাত্র তরলকে প্রসারণ করা সম্ভব নয়। তরলকে কোনো পাত্রে রেখে প্রসারণ করতে হয়। যদি পাত্রে রেখে তরলকে আমরা প্রসারণ করি তাহলে কিন্তু তরলের নিজস্ব একটা তরলের যে শুধুমাত্র তরলের প্রসারণের সাথে সাথে কিন্তু পাত্রেরও কিন্তু একটা প্রসারণ ঘটছে। সুতরাং সেই বেসিসে তার ভিত্তিতে আমরা কিন্তু তরলের দুটো প্রসারণকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। আমরা প্রথম আলোচনা হচ্ছে আপাত প্রসারণ। আপাত প্রসারণটা কি বলছে? খুব সিম্পল, বলছে শুধুমাত্র তরলের প্রসারণ। এটা মনে রাখলেই হবে যে শুধুমাত্র তরলের প্রসারণ। তো শুধুমাত্র তরলের প্রসারণ, শুধুমাত্র যদি তরলের প্রসারণ ঘটে তাকে আমরা বলবো তরলের আপাত প্রসারণ। তাহলে শুধুমাত্র কার প্রসারণ ঘটবে? শুধুমাত্র তরলের প্রসারণ ঘটবে। শুধুমাত্র তরলের প্রসারণ ঘটলে আমরা তখন তাকে কি বলি? আমরা তখন তাকে বলি হচ্ছে তরলের আপাত প্রসারণ। আর তরলের প্রকৃত প্রসারণটা কি বলছে? তরলের প্রকৃত প্রসারণটা বলছে প্রকৃত প্রসারণ বুঝে তরলের মানে প্রকৃত প্রসারণ বলছে আপাত প্রসারণ। তরলের প্রসারণ তো হচ্ছেই, তরলের প্রসারণের সাথে কি ঘটবে? পাত্রেরও প্রসারণ ঘটবে। পাত্রের প্রসারণটা এখানে ইনক্লুড হয়ে যাবে, পাত্রের প্রসারণ। তাহলে কি বললাম? তরলের প্রসারণের সাথে সাথে কি ঘটবে? পাত্রের প্রসারণ ঘটবে। তখন থেকে আমরা বলছি তরলের প্রকৃত প্রসারণ। তাহলে বোঝা গেল কি বললাম? তাহলে আপাত প্রসারণ মানে কি? শুধুমাত্র মানে পাত্রের প্রসারণটা এখানে অগ্রাহ্য করা হয়। পাত্রের প্রসারণটা এখানে উজ্জ্ব রাখা হয় বা অগ্রাহ্য করা হয়। ঠিক আছে, ধরার মধ্যেই আসে না। পাত্রের প্রসারণ আমরা ধরি না ক্ষেত্রে। শুধুমাত্র যে তরলের যে প্রসারণটা সেটাকে বলা হয় তরলের আপাত প্রসারণ। আর তরলের প্রকৃত প্রসারণটা কি বলছে? যে তরলের প্রসারণ তো ঘটছেই, সে সাথে সাথে আমরা যে পাত্রে তরলকে রাখছি সেই পাত্রের প্রসারণ কতটা ঘটছে এটাকে নিয়ে যে আমাদের আলোচনা, তাকে আমরা বলি তরলের প্রকৃত প্রসারণ। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তাহলে তরলের আপাত প্রসারণ, এটা গেল তরলের প্রকৃত প্রসারণ। ঠিক আছে, এবার আমরা দেখবো যে এদের সংজ্ঞাটা কি বলছে। বলছে এদের সংজ্ঞাটা খুব সিম্পল, বলছে যে আপাত প্রসারণ কি বলছে? তরলকে যে পাত্রে রাখা হয় অর্থাৎ পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলকে যে শুধুমাত্র তরলের যে প্রসারণ হয় তাকে তরলের আপাত প্রসারণ বলছে। এবং তরলের প্রসারণের সাথে সাথে পাত্রে যে সামান্য যে প্রসারণটা হচ্ছিল, যেটা আমরা আপাত প্রসারণের ক্ষেত্রে উচ্চ রেখেছিলাম, সেই আপাত প্রসারণের এক কথায় তরলের আপাত প্রসারণের সাথে সাথে পাত্রের যে প্রসারণ তাকে আমরা তরলের প্রকৃত প্রসারণ বলতে পারি। অর্থাৎ প্রকৃত প্রসারণ সমান সমান এমন ভাবে লেখা যেতে পারে যে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ এটাকে বলা যেতে পারে যে তরলের প্রকৃত প্রসারণ সমান সমান কি হচ্ছে? তাহলে তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এটাকে বলা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। এবার আমরা যেটা জানবো যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়, আর হচ্ছে আমরা যেটা জানবো সেটা হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়। তবে তার আগে আমরা দেখবো একটা ছোট উদাহরণের সাহায্যে আমরা দেখবো যে কিভাবে ঘটনাটা ঘটে, এই প্রকৃত আর আপাত প্রসারণটা কিভাবে ঘটে সেটা আমরা একবার ছোট্ট উদাহরণের সাহায্যে দেখবো। আসলে তরলের প্রসারণটা যদি আমরা আলোচনা করতে গিয়ে আমরা যদি বাস্তব উদাহরণ দেখতে হয় যে কি কি বাস্তব উদাহরণ হয় তরলের প্রসারণের জন্য, তাহলে আমাদের প্রথম যে উদাহরণটা আমরা পেতে পারি সেটা হলো থার্মোমিটারের যে পারদের যে প্রসারণটা। থার্মোমিটারের পারদের যে প্রসারণটা সেটা কিন্তু তরলের প্রকৃত প্রসারণ বা তরলের প্রসারণের একটা ভালো উদাহরণ। কি বললাম? থার্মোমিটারের মধ্যে পারদের যে প্রসারণটা কি ঘটে যখন আমাদের থার্মোমিটার যখন পারদস্তম্ভ বাড়ে কেন? কারণ হচ্ছে যখন আমাদের শরীরের উত্তাপ পরিমাপ করা হয়, অর্থাৎ তাপ দেওয়ার ফলে কি হচ্ছে? পারদের কিন্তু প্রসারণ ঘটছে। এছাড়াও আর কোথায় কোথায় দেখা যায় তাপের যে প্রসারণটা সেটা কোথায় দেখা যাবে? আমাদের যে বলছে বইতে একটা উদাহরণ আছে খুব সুন্দর, বলছে যখন আমরা বাইকে যখন আমরা তেল ভরি, ঠিক আছে, পেট্রোল যখন ভরা হয় বাইকে, তখন কি হয়? তখন কিন্তু দেখা যায় যে ফুল ট্যাঙ্ক যদি আমরা ভরি তখন দেখা যায় যে যখন আমরা ঠান্ডা তেল যখন আমরা ভরছি ফুল ট্যাঙ্ক, তারপরে সেটাকে যদি রোদে রেখে দেওয়া হয় কিছুক্ষণ, তাহলে দেখা যায় যে গাড়ির উপরে হালকা তেল দেখা যেতে পারে। ঠিক আছে, বলছে এটা কেন হয়? কারণ বলছে তরলের প্রসারণের জন্য এটা হচ্ছে। যখন রোদের মধ্যে আমরা পেট্রোলে রাখছি তখন কিন্তু কি হচ্ছে? সেটা কিন্তু বাইরে হালকা ভাবে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তরলের প্রসারণের একটা ভালো উদাহরণ। আমরা এছাড়াও প্র্যাকটিক্যালি আমরা করে দেখবো যে কেমন ভাবে তরলের প্রসারণটা আমরা বুঝতে পারি, এবং তরলের প্রসারণের সাথে সাথে পাত্রের প্রসারণ এবং প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ যেটা বললাম, এই দুটো প্রসারণ কিন্তু আমরা একেবারে দেখবো। কি হচ্ছে এখানে? এটা পাত্র রাখা আছে, এটা একটা কি রাখা আছে? পাত্র। এই পাত্রের মধ্যে প্রচুর কি আছে? তরল ভরা আছে। এই পাত্রের মধ্যে তরল ভরা আছে কোন দাগ পর্যন্ত? এই দাগ পর্যন্ত তরল ভরা আছে।
এখন আমরা কি করছি, বুনসেন বার্নার্ড দিয়ে আমরা কি করছি, এটাকে উত্তপ্ত করছি। কি করছি, বুনসেন বার্নার্ড দিয়ে এটাকে আমরা ধীরে ধীরে আর উত্তপ্ত করছি। যখন প্রাথমিক অবস্থায় এটাকে আমরা উত্তপ্ত করবো, তখন দেখতে পাবো যে ফ্লাক্সটা, যে ফ্লাক্সটা এখানে ইউজ করছি আমরা, এই ফ্লাক্সটা ধীরে ধীরে প্রসারণ ঘটবে, পাত্রের প্রসারণ ঘটবে। তাহলে প্রথমে কি ঘটছে, পাত্রের প্রসারণ ঘটবে, পাত্রের প্রসারণ ঘটবে। আর পাত্রের প্রসারণ ঘটার জন্য যেটা ঘটবে সেটা কি হবে, এই পাত্র ধীরে ধীরে যখন প্রসারিত হবে তখন তরলটা কিছুটা নিচে নেমে আসবে, এবং ধরে নিলাম যে ওরা বি দাগ পর্যন্ত চলে এলো। তাহলে এই তাই তরল এখন কোন দাগ পর্যন্ত আছে, এ দাগ থেকে নিচে নেমে বি দাগ পর্যন্ত চলে এসে, এ দাগ থেকে নিচে নেমে বি দাগ পর্যন্ত চলে এসেছে। এইবার কি হবে, এবার যেটা হবে, এখন যদি আমরা আবার তরলকে আরো যদি উত্তপ্ত করতে থাকি, আরো যদি পাত্রকে উত্তপ্ত করতে থাকি, তাহলে ধীরে ধীরে তরল প্রসারিত হতে শুরু করবে, এবং তরল প্রসারিত হতে হতে দেখা যাবে যে কিছুক্ষণ পর দেখতে পাবো যে এই প্রসারণটা, তরলের প্রসারণটা যেহেতু অনেক বেশি হয় পাত্রের প্রসারণের থেকে, তাহলে দেখতে পাবো যে তরলের প্রসারণটা এখন তরল কোথায় চলে যাবে, সি দাগে চলে যাবে, অর্থাৎ এখান থেকে সোজা সি দাগে চলে যাবে। এটা আমরা দেখতে পাবো, তাই তো? এটা আমরা আলটিমেটলি দেখতে পাবো কি হচ্ছে তাহলে। তাহলে প্রথমে তরল প্রসারিত হওয়ার জন্য পাত্রের তরলের দাগটা কোথা থেকে, এ দাগ থেকে বি দাগে চলে এসেছিল, আর নর্মাল অবস্থায় কোথায় ছিল, এ দাগে ছিল। তাহলে এ থেকে বিতে কেন আইলো, পাত্রের প্রসারণের জন্য কি হলো, এ থেকে বিতে আসলো, এই বিটা হচ্ছে পাত্রের প্রসারণ বলতে পারি আমরা। আবার কিছুক্ষণ পর কি হচ্ছে, তরলে যখন প্রসারিত হচ্ছে তখন কিন্তু আবার সেটা এ দাগে ফিরে যাচ্ছে এবং সেখান থেকে সি দাগে চলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র তরলের প্রসারণ যেটা দেখতে পাচ্ছি আমরা, তাহলে সেটা কি হচ্ছে, শুধুমাত্র তরলের প্রসারণ যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, শুধুমাত্র তরলের প্রসারণ যেটা হবে সেটা কি হবে, সেটা হবে শুধুমাত্র যদি তরলের প্রসারণটা যদি আমরা দেখি, তাহলে সেটা হবে হচ্ছে এ থেকে সি পর্যন্ত। শুধুমাত্র যদি তরলের আপাত প্রসারণ যদি দেখি আমরা, আপাত প্রসারণটা যদি আমরা দেখি, যে আপাত প্রসারণ যদি আমরা দেখি, তাহলে সেটা কত হবে, এ থেকে সি পর্যন্ত, কারণ তরল নর্মাল অবস্থায় তো এই অবধি ছিল, নর্মাল অবস্থায়। তাহলে এবার এখান থেকে এইটুকু আমরা আলটিমেটলি দেখছি এখানে ছিল এবং এই অবধি উঠেছে, তাহলে এ থেকে সি পর্যন্ত তরলের কিন্তু আপাত প্রসারণ ঘটেছে। ঠিক আছে, তাহলে আপাত প্রসারণ কোনটুকু হলো, এ থেকে সি পর্যন্ত। তাহলে প্রকৃত প্রসারণ যদি আমরা দেখি, প্রকৃত প্রসারণটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি প্রকৃত প্রসারণ যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কি হচ্ছে, অ্যাকচুয়ালি প্রকৃত প্রসারণ যদি আমরা বিসি বলি, বি থেকে সিতে যাচ্ছে, অর্থাৎ সেটা হচ্ছে এবি প্লাস এসি, এবি প্লাস এসি, অর্থাৎ পাত্রের প্রসারণ প্লাস কি হচ্ছে, আপাত প্রসারণ। আপাত প্রসারণ মানে আমরা বাহ্যিকভাবে যেটা দেখতে পাচ্ছি, বাহ্যিকভাবে প্রথমে আমরা দেখেছিলাম তরলটা এই জায়গায় ছিল, এবং কিছু সময় পর দেখতে পাচ্ছি তরলটা সিতে পৌঁছে গেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তরলের প্রসারণ কতটা হয়েছে, এ থেকে সি পর্যন্ত। বোঝা গেল? তাহলে এটাকে আমরা বলছি তরলের হচ্ছে আপাত প্রসারণ, এই এবি থেকে বলছি আমরা পাত্রের প্রসারণ, এবং আমাদের টোটাল যে বিসি যে প্রসারণটা হয়েছে, এই টোটাল প্রসারণটাকে বলা হচ্ছে প্রকৃত প্রসারণ, যেটা হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি। বোঝা গেল? এটা গেল তরলের প্রসারণ, এটা গেল তরলের প্রসারণ। আর যেখানে একটা কথা বলা হয়নি সেটা হলো যে আমরা দেখেছিলাম যে কঠিনের প্রসারণ, যেটা কিন্তু খুব বেশি উত্তপ্ত করলে খুব সামান্য পরিমাণে প্রসারণ ঘটে। যদি একই পরিমাণ উত্তপ্ত যদি তরলের ক্ষেত্রে করি না, তাহলে কঠিনের থেকে তরলের কিন্তু বেশি পরিমাণে প্রসারণ ঘটবে। এবং এট দ্য সেম টাইম যদি একই পরিমাণ উত্তপ্ত যদি আমরা কোনো গ্যাসের ক্ষেত্রে করি, একই পরিমাণ তাপ দিয়ে যদি উত্তপ্ত করি একই সময় ধরে, তাহলে দেখতে পাবো গ্যাসের প্রসারণটা আরো বেশি হচ্ছে। অর্থাৎ তরল, কঠিন এবং গ্যাসীয় পদার্থের মধ্যে তাহলে সবচেয়ে বেশি প্রসারণ হয় কম তাপে, বেশি প্রসারণ হয় গ্যাসের, অর্থাৎ সবচেয়ে বেশি প্রসারণ গ্যাসের হয়, তারপরে হয় তরলের, তারপরে হয় কঠিনের। কঠিনের প্রসারণ কিন্তু খুব সামান্য পরিমাণে হয় সবসময়ের জন্য, কঠিনের বিশাল মাত্রায় প্রসারণ সম্ভব নয়। কঠিনের প্রসারণ সবসময়ের জন্য খুব কম পরিমাণে হয়। সবচেয়ে বেশি প্রসারণ ঘটে হচ্ছে গ্যাসের, তারপর আছে তরলের, তারপরে হচ্ছে কঠিনের। ঠিক আছে, তারপরে হচ্ছে কঠিনের প্রসারণ ঘটে। তাহলে বোঝা গেল কি হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ মানে কি, প্রকৃত প্রসারণ মানে হচ্ছে পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। বোঝা গেল সংখ্যাটা, মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি বলছে প্র্যাকটিক্যালি যদি আমরা করি তাহলে আমরা এটাই দেখতে পাই। ঠিক আছে, এটাই গেল তরলের প্রকৃত প্রসারণ। অ্যাকচুয়ালি এখানে যেটা ঘটে, এ থেকে বি বিন্দুতে যে দাগটা না, এইটুকু প্রসারণটা এতটা বি মানে এতটা নিচে নেমে আসে না, ওটা খুব সামান্য পরিমাণে নামে, যেটা আমরা খালি চোখে খুব একটা ধরতে পারি না। ঠিক আছে, তাই কি বলছে, এ থেকে বিতে যখন পাত্রের যে প্রসারণের জন্য যে তরলের দাগটা এ থেকে বিতে নেমে এসেছিল, এটা কার জন্য, পাত্রের প্রসারণের জন্য এসেছিল। তো পাত্রের প্রসারণের জন্য যে দাগটা এ থেকে বিতে নেমে এসেছিল, ঠিক আছে, এই দাগটাকে বলা হচ্ছে, মানে এই প্রসারণটা কিন্তু ব্যাপক মাত্রায় হয় না, কারণ এটা শুধুমাত্র পাত্রের প্রসারণ হচ্ছে, তাই না? আর পাত্র তো কঠিন পদার্থ দিয়ে তৈরি, তার মানে এটা অ্যাকচুয়ালি কি কঠিনের প্রসারণ। তো এই প্রসারণটা কিন্তু বিশাল মাত্রায় হয় না, খুব সামান্য মাত্রায় কিন্তু এই প্রসারণটা ঘটে। বোঝা গেল? তাহলে কি বুঝলাম, তাহলে আলটিমেটলি আমরা যে প্রকৃত প্রসারণ সমান সমান পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ, প্র্যাকটিক্যালি কিন্তু এটা প্রমাণ করা যায়। এবার আমরা দেখব
তাহলে আমরা কি দেখলাম, তরলের প্রকৃত প্রসারণ মানে আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ এটা দেখলাম। তাহলে বলছি তাহলে আপাত প্রসারণ থেকে আমরা এবার পাবো তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ তরলের প্রসারণ গুণাঙ্ক যদি দুই ভাগে তরলের প্রসারণ গুণাঙ্ক যদি আমরা ভাগ করি তাহলে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক আর দুই হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক কি বলছে, বলছে যে যদি এমনটা হয় যে ধরে নিলাম আমরা আপাত প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করছি, আপাত প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করছি। তো আপাত প্রসারণ গুণাঙ্ক কি বলছে যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পাত্রের আয়তন যদি V1 হয় এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পাত্রের আয়তন যদি কি হবে, যদি V2 হয়, তাহলে বলছে কোনো পাত্রের আয়তন যদি V2 হয় যেখানে অবশ্যই T1 বড় হবে আর T2 ছোট হবে, তাহলে এখানে কি হবে তাহলে আমরা বলতে পারি, তাহলে বলছে যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য যেটা হবে, তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক যেটা হবে অ্যাকচুয়ালি, তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ ধরা হয় এখানে, এ মানে কিন্তু আপাত নয়, এ মানে হচ্ছে অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট কথার অর্থই হচ্ছে আপাত, তাই ও গামা এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, গামা এ সমান সমান কি হবে V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1, এটাই কিন্তু আমরা লিখতে পারি। বোঝা গেল? অর্থাৎ আপাত কতটা আপাত আয়তন বৃদ্ধি বাই হচ্ছে যে প্রাথমিক যে আয়তনটা ছিল এটা T2 মাইনাস T1। বোঝা গেল কি বললাম? কি বললাম কতটা আপাত আয়তন বৃদ্ধি হচ্ছে, শুধুমাত্র আমরা কি করছি এখন আপাত প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করছি। তার মানে এখানে শুধুমাত্র আমরা কিন্তু আমরা কোনটা নিয়ে আলোচনা করবো, শুধুমাত্র তলের প্রসারণটা নিয়ে আলোচনা করব, শুধুমাত্র তলের প্রসারণটা নিয়ে এখানে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? তাই কি বলছে আপাত প্রসারণ গুণাঙ্ক কি বলছে যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পাত্রের আয়তন যদি, কোনো পাত্রের তলের আয়তন যদি V1 হয় এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি শুধুমাত্র তলের আয়তনকে যদি আমরা দেখি সেটা যদি V2 হয়, তাহলে বলছে V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1, এটা হচ্ছে তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের মান। ঠিক আছে? এটা কেন আছে এটা আমরা আগের দিন দেখেছিলাম, কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যখন আমরা দেখেছিলাম তখন দেখেছিলাম যে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কিভাবে আসে। এই ফর্মুলা আগের দিন যেমন ছিল আজকের ফরম্যাটটাও কিন্তু সেম টু সেম আছে। ঠিক আছে? ওই জন্য আজকের প্রমাণ করলাম না যে কিভাবে এটা হয়। তাই বলছে গামা এ ইজ ইকুয়াল টু, মানে অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে হচ্ছে আপাত, তো গামা এ ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1, এটাকে বলছে তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের রাশি মালা। বোঝা গেল? আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা কি বলছে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলছে একই রকম ভাবে যদি আমরা এটাকে T1 ডিগ্রি, এটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবার বলি একটু, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি বলছে, যদি আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তাহলে বলছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন তো V1, এটা তো নরমাল থাকবেই, ওটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু বলছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন যদি V2 নয় VR হয়, অর্থাৎ VRটা কি অ্যাকচুয়ালি, VR মানে অ্যাকচুয়ালি তরলের প্রসারণ আর পাত্রের প্রসারণ দুটোকেই কাউন্ট করা হয়েছে। তাহলে এখানে কি হবে, এখানে গামা, এটা প্রকৃতকে বলা হচ্ছে গামা আর হওয়া উচিত, হ্যাঁ গামা আর দিয়েছে, গামা আর ইজ ইকুয়াল টু VR মাইনাস হচ্ছে V1 বাই V1 T2 মাইনাস T1, অর্থাৎ এটা হচ্ছে তাহলে প্রকৃত আয়তন বৃদ্ধি, প্রকৃত আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতার বৃদ্ধি যতটা হচ্ছে সেটা লিখতে হবে। প্রকৃত আয়তন এটা তাহলে কি, তাহলে প্রকৃত আয়তন বৃদ্ধি। তাহলে আমরা দেখতে পেলাম গামা আর বলি বা গামা এ বলি, যার কথাই বলি না কেন ফর্মুলাটা কিন্তু সেম আছে, তাই তো? ফর্মুলাটা কি আছে, সেম আছে। দুই ক্ষেত্রে কি হয়, দুই ক্ষেত্রে কিন্তু তলার পার্টটা সেম আছে, উপরের পার্টটা শুধু VR মাইনাস V1 আর V2 মাইনাস V1। V2টা কি অ্যাকচুয়ালি শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধি করার পরে শুধুমাত্র তলের প্রসারণটাকে আমরা V2 ধরেছি, এবং VRটা কি বলছে, VRটা বলছে তলের প্রসারণের সাথে সাথে পাত্রের প্রসারণ ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমাদের VR আর এটা হচ্ছে V2। বোঝা গেল? এই দুটো ফর্মুলার ফরম্যাটটাও কিন্তু একই রকম, ফর্মুলাটাও কিন্তু একবার দেখলেই মনে পড়ে যাবে। এখন যদি আমরা এদের সংজ্ঞা দুটো দেখি, যে তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি বলছে, তার সংজ্ঞা যদি আমরা একটু দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, যে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, সংজ্ঞাটা কি বলছে একটু লিখি এখানে আমরা, যে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কি বলছে, যে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের প্রতি একক আয়তনে, কি হচ্ছে, প্রতি একক আয়তনে তরলের যে প্রসারণটা হচ্ছে, তরলের যে আপাত প্রসারণ ঘটে, আপাত প্রসারণ কাকে বলে সেটা আমরা প্রথমেই বলেছি, যে শুধুমাত্র তরলের প্রসারণকে আপাত প্রসারণ বলা হয়। তরলে যে আপাত প্রসারণ ঘটে তাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হচ্ছে।
তাকে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাকে কি বলছে? তাকে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হচ্ছে। কি বলছে? কিভাবে পেলাম সংজ্ঞাটা? আমরা প্রতিটি উষ্ণতা বৃদ্ধির জন্য অর্থাৎ এটার মান যদি আমরা T2 মাইনাস T1 এর যে মানটা অর্থাৎ আপাত প্রসারণ মান এটাকে বলা হচ্ছে, যদি এটাকে আমরা 1 করে দিই এবং এটাকে যদি 1 করে দিই তাহলে গামা A ইজ ইকুয়াল টু কি পাবো আমরা? V2 মাইনাস V1। আর V2 মাইনাস V1 অ্যাকচুয়ালি কি? তরলের আপাত প্রসারণ তরলের আপাত প্রসারণ বৃদ্ধি, গুণাঙ্ক কিন্তু হবে না, তরলের আপাত প্রসারণ বৃদ্ধি। তাহলে আপাত প্রসারণ বৃদ্ধি কখন হচ্ছে? আপাত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে সমান, যখন উষ্ণতা বৃদ্ধিটা একক পরিমাণ হবে এবং একক আয়তন পরিমাণ বৃদ্ধি পাবে। তাই বলছে যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে বলছে কোন তরলের প্রতি একক আয়তনে অর্থাৎ ভি এর মান কত? V1 এর মানও কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাই বলছে যে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটছে তাকে আমরা কি বলছি? আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হচ্ছে। যদি আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? তাহলে দেখতে পাবো যে এখানেও কিন্তু প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ ঘটবে, প্রকৃত আয়তন প্রসারণ এটাকে বলা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। কেন বলছি? কারণ এটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক থেকে আসছে, তাই প্রকৃত আয়তন প্রসারণ বলা হচ্ছে। তাহলে যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ ঘটবে তাকে আমরা বলবো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। একই থাকছে, শুধুমাত্র এই আপাতর জায়গায় কি হচ্ছে? প্রকৃত কথাটা জুড়ে যাচ্ছে। অর্থাৎ কি বলবো তাহলে আমরা? তাহলে বলবো যে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা দিচ্ছি যে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের প্রতি একক আয়তনে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের প্রতি একক আয়তনে কি হচ্ছে? যে প্রকৃত প্রসারণটা ঘটছে, যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটছে তাকে বলছি ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল? তাহলে সংজ্ঞা দুটো কিন্তু সেম, একটা আগের দিনের মতো একটা সংখ্যা মুখস্থ করলেও কিন্তু এখানে দুটো সংখ্যা হয়ে যাচ্ছে, বারবার কিন্তু প্রতিটা সংখ্যা মুখস্থ করার দরকার নেই। তাহলে কি বললাম? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি বলছে, আপাত প্রসারণ গুণাঙ্ক কি বলছে আরেকবার বলি। বলছে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ করে তাকে আমরা বলছি আপাত প্রসারণ গুণাঙ্ক। এখানে কি বলছে? একই রকম ভাবে প্রতি একক উষ্ণতা প্রতি ডিগ্রি বা প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণে প্রকৃত প্রসারণ ঘটবে তাকে আমরা বলবো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল কি বললাম? তাহলে এইভাবে কিন্তু সংজ্ঞা মুখস্থ করতে হবে, কোনো সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, এইভাবে পড়লে কিন্তু মনে থাকবে। শুধুমাত্র আমাদের যেটা মনে রাখতে হবে এই দুটো রাশিমালাকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেল? আমাদের এই দুটো রাশিমালাকে শুধু কি করতে হবে? মাথার মধ্যে রাখতে হবে, তাহলে একদম সহজ হয়ে যাবে। যদি আমরা এখন একক দেখি তাহলে কি হবে? বোঝা যাচ্ছে এটা হচ্ছে আয়তনের একক, তলারটা কি হবে? আয়তনের একক, আর এখানে কি আছে? উষ্ণতার একক। তাহলে আয়তনের একক আর আয়তনের একক কি হবে? কেটে যাবে। যদি আমরা গামা আর এর কথা বলি তাহলে কি হবে? প্রথমটা আয়তনের একক, তাহলে কি হবে? প্রথমে হবে আয়তনের একক, প্রথমটা হবে আয়তনের একক ইন্টু কি হবে? ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতার একক, তাহলে কি হবে? উষ্ণতার একক। এটাই তো আমাদের হবে নাকি? যদি একক আমরা বসাই তাহলে আয়তনের একক আর আয়তনের একক তো কেটে যাবে, তাহলে 1/, উষ্ণতার একক হবে 1/, উষ্ণতার একক। আর উষ্ণতার একক কি হয়? উষ্ণতার একক হয় হচ্ছে 1/, ডিগ্রি সেন্টিগ্রেড বা 1/, ডিগ্রি ফারেনহাইট বা 1/, কেলভিন। এটা হচ্ছে আমাদের একক হবে। তাহলে একই রকমের গামা আর এর জায়গায় গামা এরও কিন্তু একই একক হবে, গামা এরও কিন্তু কি হবে? একই একক হবে। বোঝা গেল? কি একক? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণে আমরা যে একক পড়েছিলাম আবার কিন্তু সেই একই হচ্ছে, এখানে কিন্তু একক কোনো চেঞ্জ হচ্ছে না। আর মাত্রা যদি আমরা দেখি তাহলে থিটা ইনভার্স হবে এরকম, থিটার মাথায় কত হবে? -1, কারণ আমরা জানি উষ্ণতার মাত্রা হচ্ছে থিটা, আর 1/θ মানে কি? থিটা টু দি পাওয়ার -1, তাই হচ্ছে আমাদের এখানে এদের মাত্রা। আর দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণের মাত্রাও কিন্তু এটাই হবে। ঠিক আছে? আগে যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ দেখেছিলাম তাদের মাত্রা কিন্তু সেম টু সেম এরকমই হবে। বোঝা গেল? এটা গেল আমাদের তরলের প্রসারণ গুণাঙ্ক। এখানে আর একটা কথা বলার বাকি আছে, সেটা হলো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে আপাত প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা কেমন। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে আপাত প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা কেমন সেটা শুধু বললে আমাদের কিন্তু তরলের প্রসারণটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? কি বলছে? বলছে তরলের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর যেটা ছিল সেই গামা আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি বলছে? গামা এ মানে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা জি বলছে, যাকে বলছে গামা জি।
গামা জিটা কি বলছে? পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তারপর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান কি হবে? বলছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান তরলের হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ অ্যাপারেন্ট, ঠিক আছে? এ মানে অ্যাপারেন্ট, কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস জি মানে হচ্ছে অ্যাকচুয়ালি তরলের পাত্রের প্রসারণ যেটা, ঠিক আছে? তরলের পাত্রের প্রসারণ গুণাঙ্ক খুব সিম্পল, আমরা আগেই দেখেছিলাম প্রকৃত প্রসারণ মানে কি। তো প্রকৃত প্রসারণ মানে কিন্তু তরলের আছে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, ঠিক একই রকম এই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এই দুটো যোগফল কিন্তু তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হবে। এটাই কিন্তু এদের মধ্যে রিলেশন, এটাই কিন্তু এদের মধ্যে কি আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে রিলেশন কিন্তু এটাই কিন্তু এদের মধ্যে কি রিলেশন। বোঝা গেল? এবার আমরা দেখব গ্যাসের প্রসারণ যেটা হয়, গ্যাসের তাপীয় প্রসারণ কি বলছে সেটা একটু আমরা দেখব। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অ্যাকচুয়ালি তরলের নিজস্ব ধর্ম। হ্যাঁ, এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে। কি বলা হয় যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নাকি আপাত প্রসারণ গুণাঙ্ক কোনটা তরলের নিজস্ব ধর্ম? এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। তাহলে উত্তরটা কি হবে? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা তরলের নিজস্ব ধর্ম। তার কারণটা কি? কারণ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক মানে শুধুমাত্র তরলের প্রসারণ নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু একটা তরলকে পাত্রে না রেখে কখনো কিন্তু তাকে উত্তপ্ত করা সম্ভব নয়। তাই বলা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কই নয়, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অ্যাকচুয়ালি তরলের নিজস্ব ধর্ম। ঠিক আছে? কারণ কি? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কি হচ্ছে? পাত্রের প্রসারণটা কিন্তু কাউন্ট হচ্ছে। কিন্তু তাহলে যদি আপাত প্রসারণ গুণাঙ্কের কথা আমরা বলি তাহলে সেখানে কিন্তু কোনো আম পাত্রের প্রসারণটা নেই, ধরা হয় না। তাহলে আপাত প্রসারণ মানে আমি বারবারই বলেছিলাম, তাহলে আপাত প্রসারণ মানে কিন্তু শুধুমাত্র তরলের পাত্রের তরলের শুধুমাত্র তরলের প্রসারণ, কোন রকম পাত্রের প্রসারণ সেক্ষেত্রে ধরা হয় না। তাই বলা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ যেটা সেটা একমাত্র তরলের নিজস্ব ধর্ম। তার মেন কারণ এটাই যে ওর মধ্যে কিন্তু পাত্রের প্রসারণটা ইনক্লুড হচ্ছে। বোঝা গেল? তাহলে তরলের নিজস্ব ধর্ম কোনটা তাহলে? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। ঠিক আছে?